বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বস আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এক সময়কার ছাত্র নেতা এবং জাসাস নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জাতীয় সংসদ নির্বাচন হলো, নতুন মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদও গঠিত হলো এবং এখন আমরা দেখলাম যে গতকালকেই বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে এবং যাদেরকে 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে 6 জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন, পরাজিত হয়েছেন। তো এই নিয়োগ কী বার্তা দিচ্ছে? আমরা কতদিন পরে আসলে স্থানীয় সরকার নির্বাচনে যাবে এবং এখন এই প্রশাসক নিয়োগটা কতটা জরুরি ছিল, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে সরকারের একজন প্রতিমন্ত্রী যিনি ঢাকার একটি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনিও আসলে আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, দক্ষিণের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো একজনকে প্রশাসক নিয়োগ করা হচ্ছে, একজন মন্ত্রী মাত্র কয়েকদিন হলো মন্ত্রী হলেন, সংসদ সদস্য, তিনিও ঘোষণা দিচ্ছেন। এটাও কি ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করেন মিস্টার ঠাকুর? ধন্যবাদ জিল্লুর ভাই। আপনার লক্ষ লক্ষ শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক, দেখুন, আমরা অপোজিশনের সময় দৌড়ের উপর থাকি, এটা ঠিক আছে, কিন্তু পার্টি ইন পাওয়ার এবং গভর্নমেন্ট এটা ম্যানেজ করা রিয়েলি কঠিন। এবং আমি মনে করি যে প্রতিমন্ত্রী সাহেব এত অল্প বয়সে প্রতিমন্ত্রী হয়েছেন, তারপরে বাবার পরিচয়ের কারণে ইয়ারা কি নাম যে আমাদের প্রশাসনের যারা ছিল এরা যথেষ্ট খাতির করত। তিনি আসামি পুলিশের হাত থেকে ছিনিয়ে আনলেও পুলিশ পিটাতো না। তো এইসব সুবিধা পেয়েছেন উনি। এই কথাটা মন্ত্রী হয়েছেন মাত্র, বিবাহ করেছেন অল্প কয়েকদিন আগে। তো সেই ক্ষেত্রে হয়েছে, বিয়ে হয়নি এখনো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কথাবার্তা একটু মেপে টেপে বললে ভালো করবেন পলিটিক্সে। আমি স্পষ্ট আমার বক্তব্যটা এটা। আমি কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স আছেন। কমিউনিস্ট পার্টিতে একটা কথা আছে, পার্টি করা হচ্ছে ভলেন্টিয়ারি, স্বেচ্ছামূলক, কিন্তু পার্টির নির্দেশ যতক্ষণ পার্টি করবেন ততক্ষণ পার্টির নির্দেশ মানাটা হচ্ছে বাধ্যতামূলক। আমি এটা বিশ্বাস করি। পার্টি করব কি করবো না এটা আমার ইচ্ছা, বাট পার্টিতে থাকলে পার্টির নির্দেশ মানতে হবে। তো সেই কারণে আমি মনে করি এটা এইভাবে সেটেলমেন্ট হবে। আর যারা নতুন মন্ত্রী হয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সহ, তাদের প্রত্যেককেই আমি মন্ত্রিসভা হওয়ার পরে তো আর আপনার সাথে আপনার দর্শক শ্রোতার সামনে হাজির হই নাই, তাদের সবাইকে স্বাগতম। তাদের পথ শুভ হোক, পথযাত্রা শুভ হোক, নিষ্কণ্টক হোক। আর আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস এই নতুন সরকারের পথে পথে যে কাঁটা বিছিয়ে গেছেন, এটার সম্পর্কে সতর্ক থাকার জন্য বলবো। কারণ ডক্টর ইউনূস একটার পর একটা দেখবেন উনি চুক্তি করে গেছেন। শেষে মাত্র শেষ 25 দিনে তিনি 1,06,000 কোটি টাকার উনি চুক্তি সই করেছেন। তার মধ্যে বোয়িং কোম্পানির থেকে 14টি বিমান কিনবেন 37,000 কোটি টাকা দিয়ে। তো এইগুলি যে করেছেন, তারপর বললেই বলছেন যে না এটা এমইউ সই হয়েছে, চুক্তি হয় নাই। তো এই এমইউগুলি তো পরবর্তী সরকার তো যখনই বাদ দেবে যার সাথে এমইউ, সেটা তো সম্পর্ক নষ্ট হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে নতুন সরকার যে আছে, নতুন সরকার যদিও মনে করে যে আমাদের একেবারে পথে ফুলে ফুলে কি বলে বিছানো পথ, না, কাটা বিছানো পথ, এটা মনে রাখতে হবে। এক। আর 2 নম্বর হচ্ছে সিটি কর্পোরেশনের
প্রশাসক নিয়োগ সম্পর্কে সিটি কর্পোরেশনের প্রশাসক হয়তো নির্দিষ্ট সময়েই তারা নির্বাচনটা করবেন। ইতিমধ্যে এই যে প্রশাসক যেটা আপনি দেখেন, এজাজ, যার ঠিক থাকে না মেজাজ, এবং তিনি রিক্সা ভেঙে আবার ওনাকে গিয়া, ওই লোকটা গিয়ে আবার ক্ষতিপূরণ দেয়। তো ক্ষতিপূরণের টাকাটা কোথার থেকে আসলো? এটা জনগণের টাকা। রিক্সা ভাঙলেন, রাষ্ট্রীয় সম্পত্তি, টাকা দিলেন জনগণের, তো করবেন কেন? তো সেই কারণে আমার মনে হয় যে ইউনূসের যে কাঠা, এইগুলো একটা কাঠা, এই কাঠাগুলোকে হয়তো তারেক রহমানের সরকার মনে করেছেন যে কিছু কিছু উপড়ে ফেলা দরকার, এবং কিছু কিছু উপড়ানোর অংশ হচ্ছে প্রশাসক দেওয়া। প্রশাসক না দিলেও চলতো, কিন্তু তিনি মনে করেছেন যে এমনিতেও তো স্থানীয় সরকার অনেকদিন ধরেই ফাংশনিং না, সেটা শুধু সিটি কর্পোরেশনই কেন বলি আমরা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সর্বত্রই এইগুলাকে তো আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত, দ্রুত সম্ভব নির্বাচনে চলে যাওয়া উচিত। ভালো সিদ্ধান্ত। কারণ আপনার কর্মচারীদের দিয়ে যে প্রশাসক, এটা চলে না বেসিক্যালি। আর এই ডক্টর ইউনূসের সমর্থক প্রশাসক আমি রাখবো কেন? এই এজাজ মেজাজকে আমি রাখবো কেন? কেন রাখবো? তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে যে এই ক্ষেত্রে আমি বলবো যে ইউনূস সাহেব যে কাঠা বিছিয়ে গেছেন, এই কাঠাগুলি ইমিডিয়েট তোলার ব্যবস্থা করা দরকার। এবং আমরা গভর্নমেন্টের যে মূল চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব। এই 3 চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করবেন? আমি আরেকটা প্রসঙ্গ আলোচনা করে আমি মিস্টার রুহিন হোসেন প্রিন্সের কাছে আপনার কাছে যেতে চাই। এখন অনেকগুলো পজিশন নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতি কে হবে। এই রাষ্ট্রপতির আমরা জানি মেয়াদ আছে বেশ কয়েক বছরই। সেনাপ্রধান থাকবে কি থাকবে না আমরা জানি, সেনাপ্রধানেরও আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মেয়াদ আছে। এরপরে স্পিকার, ডেপুটি স্পিকার কে হচ্ছেন, এসব নানা বিষয় নিয়ে জনমনে নানা রকমের কৌতূহল, আলোচনা আছে। সো এই জায়গায় আপনার কি ধারণা? আমি মনে করি গভর্নমেন্টের যারা দায়িত্বশীল আমাদের মন্ত্রীবর্গ আছেন, তাদের পক্ষ থেকে আস্তে আস্তে বিষয়টা জনগণের যে এই যে কিউরিসিটি, এটাকে নিরসনের লক্ষ্যে একটু একটু করে মনে হয় ক্লিয়ার করা উচিত। মানে এই একেবারে সুড়ঙ্গের শেষ প্রান্তে একটু বিন্দু দেখা যায়, ওই বিন্দুতে একটা ছবি দেখা যায়, এইভাবে একটু একটু করে ক্লিয়ার করলে আমার মনে হয় জনগণের যে এই যে বিভিন্ন ধরনের যে আকাঙ্ক্ষা, এটাগুলো একটু বা জানার আকাঙ্ক্ষা, জানার আগ্রহ, এটা আমার মনে হয় এটা শেষের দিকে নেওয়া উচিত। আর তারপরে আমি বলবো যে বাংলাদেশে যে উগ্রতার বিস্তার হচ্ছে ভাই, এই উগ্রতা বিস্তারের এটাকে কিভাবে দমাইতে হবে, এটা সব মহলের সাথে আমি মনে করি ভিন্ন ভিন্ন মতের যে যারা আছেন, এটা আসলে একদম প্রথম থেকে এই জায়গায় কঠোর হওয়া উচিত, প্রথম থেকে। এখন না, এই আমাকে একজন আজকে আস্তে আস্তে বললেন যে আপনারা কি বললেন যে উগ্রতা মানবেন না, এই মববাজি মানবেন না, ওই দিনই 2 জন মারা গেল ওই গণপিটুনিতে। তো আপনারা করেন, কি বলে, আগে প্রেসক্রিপশন কি দিবেন ওটা রেডি করেন, হুমকি পড়ে দেন, প্রেসক্রিপশন দেন, অন্যান্য কাজগুলি গ্রাউন্ড ওয়ার্ক করে তারপর হুমকি দেন যে এইরকম হইলে আমরা ছাড় দিব না। মিস্টার রুহিন হোসেন প্রিন্স আলোচনা শুনছিলেন একই প্রসঙ্গ, নতুন 6 জন প্রশাসক নিয়োগ হলো 6টি সিটি কর্পোরেশনে, এবং একই সঙ্গে আমরা একজন মন্ত্রী ইতিমধ্যেই ইচ্ছে প্রকাশ করেছেন তিনিও নির্বাচন করতে চান একই দিনে, এবং সেই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এবং সরকারের গুরুত্বপূর্ণ জায়গা এখনও ফাঁকা। কিছু জায়গায় অনেকের দাবি অনেক দিন ধরে পরিবর্তন হওয়া দরকার, আবার অনেকে মনে করেন বর্তমানে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে উত্তরণের জায়গাগুলোতে, ওই জায়গাগুলো অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছে, যাদেরকে সরিয়ে দেবার বিভিন্ন মহল থেকে দাবি ছিল। সো এক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন। আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় দেখেন, এই সরকার তো মাত্র কয়েকদিন হলো, কিন্তু আমি যদি হিসাবটাকে এইভাবে নেই খুব ছোট দাগে, যে আমরা দীর্ঘদিন এক ধরনের সংকট, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্টিক প্রবণতার মধ্যে ছিলাম, যার জন্য তো একটা জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবেশটা পাল্টাতে হলো। কিন্তু আমি কথাটাকে এই কারণে আনলাম, পাল্টানোর পরেও যে একটা ইন্টারিম সময়টা ছিল, এই সময় যদি আমরা কতকগুলো পজিটিভ কাজটা করে যেতে পারতাম,
মানে সেই পজিটিভ কাজের আমার ছোট ছোট কথাই যে দ্রুততম সময়ে নির্বাচনকে সামনে রেখে যে অন্তত পক্ষে কতগুলো নিয়মের মধ্যে ঢোকায় দেওয়া এবং সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছিল তার কতগুলো দিক কে কী মনে করে ওইটুক করে যদি একটা আসতে পারতাম তাহলে কিন্তু ট্রেনটা একটা পজিটিভ দিকে আছে। সেইটার উপরে ভিত্তি করে একটা নির্বাচিত সরকার তার দায়িত্ব পালন করলে একরকম বিবেচনা করা যেত, কিন্তু আসলে তো সেটা হয় নাই। যে সংকট ছিল এই 18 মাসে এই সংকট নানাভাবে ঘনীভূত হয়েছে, মানুষ হতাশ হয়েছে এবং এমন এমন অনেকগুলো ঘটনা তারা ঘটিয়ে গেছে যে বরঞ্চ সেই বিষয়ে মূল্যায়ন করে আগানো আর একটা যেন দায় হয়ে দাঁড়িয়েছে যে সরকারি আসুক না তার সামনে। তো সেই বিবেচনায় আমরা যদি দেখি একটা তো অবশ্যই এটা মানুষের এটা মনে রাখা দরকার, হয়তো ধরেন আমরা জিতি নাই কিন্তু আমরা গেলেও যেটা হইতো, আমি তো আমার যে রাজনীতি যেটাকে অগ্রসর করতে চাই সেটা তো একটা ভিত্তি থাকবেই, সেইটাকে কেন্দ্র করেই মানুষের সমস্যার সমাধান সহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তার বিদেশ নীতি সব কিছু ঢেলে সাজানোর চিন্তাটা আমরাই করতাম। তা যে সরকার নির্বাচিত হয়েছে তারা তো এটাই করবে, তাই এই করবে তাহলে একটা সাধারণ পরিস্থিতির মধ্যে কিন্তু নাই, একটা জটিল পরিস্থিতির মধ্যে। তা সেই জায়গায় যেটা হয়তো বা এত বড় একটা ইন্টারিম পিরিয়ডের পরে যে আকাঙ্ক্ষা ছিল সেইটা আমি হওয়ার মতো দেখছি না এই কারণে, কারণ যতই বলি না কেন এই সরকারকে নানাভাবেই আমরা দেখব যে এটা দলীয়করণটাকেই প্রধান ধরে তাকে আগাতে হবে। আমি দলীয়করণ শব্দটা আনলাম এই জন্য, দেখেন আমাদের হয়তো নানাভাবে একটা প্রত্যাশা থাকতেই পারে যে একটা রাষ্ট্রপতি তো ওই রকম কেউ হলে ভালো হতো, কারণ রাষ্ট্রপতি হলে তো তিনি নির্দলীয় হয়ে যান, দল থেকে পদত্যাগ করেন, তিনি রাষ্ট্রের প্রধান, সুতরাং সেই ভূমিকা থাকে। তা সেইটা আমার বিবেচনা এখন প্রত্যাশা করে লাভ নাই। আমি একটু উল্টা দিক থেকে কথাটা 3টা পয়েন্টে আসছি আর কি। তা ওই ব্যাপারে আমি দেখছি যে হয়তো রাষ্ট্রপতি নির্বাচন বলেন, আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং অন্য যে নির্বাচনের জায়গাগুলো আছে তাতে দলের জায়গাটাই হবে। একটা জায়গায় আমি জানি না, যেটা ধরেন আমরা ঐক্যমত্যের আলোচনায় সবাই একমত হয়েছিলাম, এমনকি বিএনপি একমত হয়েছিল ডেপুটি স্পিকার বিরোধী দলের, এটা কি বলবো যে পারস্পরিক সমঝোতা, এটা অঙ্গীকারাবদ্ধ। তা সেই অঙ্গীকারটা তারা কি করবে এটা একটা দেখার বিষয় থাকে, যদিও এটা সাংবিধানিক জায়গা থেকে না আসলে কেউ যদি না করে দোষারোপ করতে আমরা পারবো না, কিন্তু নিশ্চয়ই বিএনপি তার হিসাব নিকাশ করে বুঝবে, সেটা আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে বলে আমি মনে করি। এটা একটা দিক। এবার আসি, এটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমরা আজকে এই তো বোধহয় দেখলাম যে প্রশাসক নিয়োগটা হয়ে গেছে, এটা তো খুবই কারেক্ট হচ্ছে যে স্থানীয় সরকার তো একেবারে অচল হয়ে আছে, যেটা আমরা এটা দায়িত্ব নিয়েই বলতে হয়। আমরা বাম জোটের পক্ষ থেকে ইউনূস সাহেবের সাথে আমরা প্রথম দিনই ওনাকে বলার চেষ্টা করেছিলাম, আগস্ট মাসেই, তারপরে অক্টোবর মাসে, আমি 24 সালের কথা বলছি, ওনাকে আমরা প্রথম দিনই বলেছিলাম যে আপনি যেহেতু এইবার কোনো গোষ্ঠী বা দল জয়ী হয় নাই, এইখানে একটা নীতিমালা করে দল নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ দিয়ে জায়গায় আগান। কিন্তু বাস্তবে যে নিয়োগ প্রক্রিয়াগুলো করলো সেটা আমরা দেখেছি তারা যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। পরে কিন্তু ওই সরকারি আমলাদের দিয়ে এটা সামলানোর চেষ্টা করতেছে, তারা এক জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে আলটিমেটলি কোনো কার্যকর অবস্থা নেই। তাহলে সেই জায়গায় সাধারণভাবে মানুষের কাছে প্রতীয়মান হয়, বা আমাকেও যদি বলেন যদি দ্রুততর সময় নির্বাচন করেই নির্বাচিত সরকারকেই নির্বাচিত মানুষের কাছে স্থানীয় সরকারটা দেয়া যেত ভালো হতো। কিন্তু আমি ধারণা করছি, কারণ আমি যদি এটা তথ্যে ভুল না করি, যেটা পত্রিকার মাধ্যমে জানলাম যে আমাদের নির্বাচন কমিশনকে অলরেডি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচন কমিশনের সামনে তো অনেকগুলো কাজ, একটা তো ওই যে উপনির্বাচন আছে, রাষ্ট্রপতি নির্বাচন আছে, মানে এই সমস্ত কতগুলো সংরক্ষিত আসন নির্বাচন আছে, এইগুলো করেই তারপরে তো যেতে হবে। তা এখন সেই দ্রুততম সময়ে আমার ধারণা একটা হিসাব এবং করেছে স্থানীয় সরকারেরও তো অনেকগুলো কাজ আছে, টায়ার আছে, কোনটা আগে টায়ার আছে, এই জন্য হয়তো তারা করেছেন। আমি এইটাকে কি বলবো যে এখানে কোনো নেগেটিভ না দেখে আমি এইটাই খালি একটু বলতে চাই যে তারা যেটা করবেন এটা বোঝাই যায়, একটা দল, এই দলের অতীতও তো আমরা দেখেছি, তাতে মেলা ভালো আমি প্রত্যাশা করি না, কিন্তু অন্তত পক্ষে মানে কঠোর কোনো দলীয়করণ এবং যে দুর্নীতি সহ অন্য জায়গাগুলো এখানে হয় সেইটাকে যদি তারা কিছুটা হইলেও রেস্টুরেন্টে ধরেন তাহলে এটা একটা পজিটিভ। না হলে কিন্তু এইটাই বিএনপির জন্য খুবই খারাপ উদাহরণ হিসাবেই থাকবে বলে মনে হয়। কিন্তু আমি এই কথাটা তুললাম এই জন্যে, আরেকটা পয়েন্ট বলার জন্যে, আমি এটা প্রত্যাশা করব এবং এখান থেকে বলতেও চাই সরকারকে, দেখেন আমাদের স্থানীয় সরকার কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ভালো কার্যক্রম করতেই পারেনি, কারণ তার যে সংবিধানে যে বলা আছে তাকে দক্ষ এবং শক্তিশালী করেই কাজটা করা এবং জনগণকে ইনভলভ করে তার উন্নয়ন পরিকল্পনা ঢেলে সাজানো, যাতে করে
আমাদের পার্লামেন্ট আইন প্রণয়ন সহ তার কাজটা করতে পারেন। তো যেহেতু যে সময়টা হাতে পাওয়া যাচ্ছে, আমি প্রত্যাশা করব সরকারের কাছে তারা স্থানীয় সরকার নির্বাচন শুধু দেওয়ার জন্য দেবেন না, যাতে করে ওইটাকে তারা সেলফ ফাংশন করতে পারেন এবং স্থানীয় উন্নয়নে এমপি সাহেবের জমিদারিত্ব যাতে না থাকে। আমাদের মন্ত্রী সাহেবেরও এখানে যে যাতে ওই ধরনের জমিদারের উপরে আরেক ধাপ উপরে এই কাজটা যাতে না করতে পারেন, সেই ধারাটা তারা যদি একটু আলাপ আলোচনা শুরু করেন। আলাপ আলোচনা আমি আমাদের সাথে কথা বলছি না, বিশিষ্ট জন বলতে যেটা বোঝায় বা তারা কি করবেন এই সুনির্দিষ্ট করে দ্রুততম সময় নির্বাচনে যাবেন, এই প্রত্যাশাটা আমি করতে চাই। আর এই যে নির্বাচনের ব্যাপারে দেখেন, ওই যে একজনের কথা বললেন যিনি প্রতিমন্ত্রী, এবং আমাদের এ তো এক অর্থে অনেকের কাছে নানা কারণে, তার পিতার কারণে নানা কারণে একটা স্নেহেরও বটে, তিনি তো এখন সাব্যস্ত মানুষ, নির্বাচিত হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। এইটাকে আমি দেখি এই দলগুলোতে দেখবেন এটা নতুন না, অন্য দলও আলোচনা, আমাদের দলও তো অলরেডি আলোচনা হচ্ছে, কিন্তু ওই যে বললেন ডিসিপ্লিনের কারণে সামনে আসছে না। এখন অবশ্য ফেসবুকে কেউ দিয়ে দিলেও বা করবো কি। তবে শুরুতে যেহেতু তিনি একটা জায়গায় দায়িত্বে আছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এইটা আমার ধারণা মানুষের মধ্যে এটা একটা অন্য সিগন্যাল, এটা তার জন্যই হয়তো বা আবার যেহেতু তার দলের একজনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং আলোচনা আছে, সেটা না করলে উনি ভালো করতেন এটুক মনে করি। কিন্তু আমি জানি না যে যেমন এটা খেয়াল করতে হবে, আবার তাকে একটা ঘটনা আছে, ওই যে আগে তাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই, যে নির্বাচন কমিশন বললেও, সুতরাং একটা জেদের কারণেও থাকতে পারে, এটা নানা কারণে হয়। আমি জাস্ট জায়গায় আমি ছোট্ট করে, আপনি কিছুটা ইঙ্গিত করছিলেন, বাট ছোট্ট করে আপনার একটু মতামত আমি মিস্টার ঠাকুরের কাছে যাচ্ছি। এই যে সরকার নতুন যাত্রা শুরু করলো, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিছু কিছু কথাবার্তা, তার অ্যাকশন আমরা দেখেছি, এবং একই সঙ্গে যে মন্ত্রিসভা গঠিত হলো, সরকারটিও কেমন হলো বলে আপনি মনে করেন? মানে এখান থেকে কি ধরনের সিগন্যাল পাওয়া যাচ্ছে? না, আমি মানে একটা প্রাইভেট যেমন তাদের অ্যাক্টিভিটিজ দুই তিনটা পয়েন্ট বলতে পারি। আমার ধারণা, যেমন ধরেন আমাদেরকে আগেই, এটা তো একটা টেলিভিশনের কারণে, পত্রপত্রিকার কারণে জিজ্ঞেস করে আগে থেকেই। তা আমার যদি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল যে প্রথমে হয়তো মন্ত্রিসভাটা একটা ছোট করে সেটা হয় নাই। তারপরে যেটা মনে হয়েছে, উনি হয়তো ওনার একটা যাত্রা আছে, তো আমি প্রধানমন্ত্রীর কথা মেন করছি, বাইরে ছিলেন, তো উনি এই যাত্রাটা যে টিম ওয়ার্ক করেছেন, প্রধানত তাদেরকেই সামনে নিয়ে করেছেন, অন্যদেরকে আবার যে কোনোভাবে হোক আবার অ্যাডজাস্টমেন্ট নানাভাবে করেছেন, এইটা করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে যেভাবে দায়িত্ব বন্টন হয়েছে, হয়তো অত হোমওয়ার্ক করতে পেরেছে কিনা, কারণ আমি দেখলাম যে এক একজনকে যেভাবে, আরও অনেককেই অনেক দায়িত্ব দেওয়া যেত, কিন্তু সেটা না করে যেটা করেছে, তাই এটা হয়তো বা আমার ব্যক্তিগত ধারণা যে এইটা একটা পার্মানেন্ট ধরার কোনো কারণ নেই। কিন্তু শুরুতে দু একজন যেভাবে কথাবার্তাগুলো বলছেন, সেটাকে একটু শুরুতে এটা একটু টেনে ধরা দরকার, কারণ নানা কারণে হতে পারে দীর্ঘদিন এই প্র্যাকটিস ছিল না। আমরা টক শোতে এসে যখন কথা বলি, কথার পিঠে একটা কথা বলতেই হয়, কিন্তু ওই চেয়ারে বসলে একটু কথাটা কম বলা দরকার। আর এখন কথাটা তো আমি যদি পুরো একটা বলতেও চাই, দেখা যাবে মিডিয়া কিন্তু পুরোটা অনেক সময় নেয় না, সুতরাং এইটা বলা দরকার। বিশেষ করে এখানে চাঁদা নিয়ে যে কথা বলছে, এটা গুরুত্বপূর্ণ এই কারণে, চাঁদাবাজি, লুটপাটতন্ত্র, দুর্নীতি, এইটা তো 1 নম্বর সমস্যা, আর বিএনপির বিরুদ্ধে এইটা ছিল প্রধান অভিযোগ। তা সেইটা যখন কৌশলে অন্য কথা বলে, যতই ব্যক্তিগত এটা গ্রহণযোগ্য হয় না। আমি একটু জাস্ট এই পয়েন্টে একটু সময় নিই, ছোট করে এটা একটু বলে যাই, তাহলে সুবিধাটা হবে। আমরা যেটা বলেছি, ধরেন যে যুক্তিটা আসলো, আমরা যদি পরিবহন শ্রমিকদের জন্য কল্যাণকর, তো অবশ্যই থাকতে হবে। আমার ফুটপাত তো ইচ্ছা করলে কালকে উঠাইতে পারবো না, কিন্তু এটাকে চাঁদাবাজির হাতে ছেড়ে দেবো নাকি আইনের মধ্যে নিয়ে আসবো? ইজিলি আইনের মধ্যে নিতে পারি। আমি টিকিট যখন বিক্রি হবে মালিকের কাছ থেকে নিয়ে তার কাজটা করে দিতে পারি, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আপনি যতক্ষণ বিকল্প কর্মসংস্থান দিতে না পারছে, আপনি অবশ্যই ফুটপাত ছেড়ে দিতে হবে। যেমন আমাদের বহুদিনের দাবি যে ফুটপাত ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিকল্প দেন, না হলে কোথাও হয়তো বা 30% জায়গা রেখে 70% পূর্ণ উন্মুক্ত করেন। এইটা সিটি কর্পোরেশন নিয়ে নিক টাকাটা, এবং সিটি কর্পোরেশন ওই যারা হকার তাকে সুবিধা দিয়ে দিক, তাহলে চাঁদাবাজিটা বন্ধ করতে পারবেন। বরঞ্চ অ্যাটেনশন ওই জায়গায় দিক, না দিয়ে যদি বলেন সেটা তো আমি দেখি আর একটা আইনি দুর্নীতির কথা বলছেন। আর একজন আমাদের সিনিয়র, তিনি যেমন ধরেন সংস্কৃতি নিয়ে তো আমরা জানি যে কি একটা দুরবস্থার মধ্যে আছি, এবং আমরা একটা উগ্রপন্থার কবলে আছি। তা সেই জায়গা থেকে আনতে গেলে সংস্কৃতি মেন তো করতে হবে। এইখানে উনি যেভাবে বললেন, এটা তো খুব মানে ভালো হয়নি। মানে এই ধরনের কতগুলো কথা ভালো না। আবার কেউ বলছেন, ধরেন অনেকে ফুলের বন্যা হয়ে যাচ্ছে, অনেকে ফুলও নেন নাই। এমনকি প্রধানমন্ত্রী কতগুলো যে পজিটিভ সিগন্যাল, আমি জিও পলিটিক্সের মধ্যে এই পজিটিভ সিগন্যাল তো জরুরি। কারণ শুরুতে যেভাবে আপনি কি বলে, ওই যে গাড়ি শুল্ক কমিয়ে ফেলেছেন, এমনকি ট্রাফিক সিগন্যালের জন্য যতটুকু করা, আমি তো কাল পরশু সব করতে পারবো না, কিন্তু এই পজিটিভটা যদি সবার মধ্যে না দিতে পারে, এইটা কিন্তু একটা খারাপ হবে। এই কারণে, কারণ মনে রাখতে হবে যে কথাটা আমিও শুরু করছিলাম, আমাদের একটা উগ্র
সাম্প্রদায়িক অপশক্তির কবলে কিন্তু আমরা আছি, যেটাকে ফাইট শুধু আমরা বাম প্রগতিশীলরাই করছে না, এইবার বিএনপিকেও সেটা মোকাবেলা করতে হয়েছে এবং সেটা অফিসিয়ালি মোকাবেলা করতে হয়েছে বলেই। সুতরাং সেই জায়গা থেকে যে উদ্ধার করতে হয় দেশটাকে, খালি দলটাকে না, আমি বলি দেশটাকে উদ্ধার করার তো একটা দায়িত্ব সবার মধ্যে আছে, তাহলে সব কিছুই ধীরে সাব্যস্ততার সাথে করা উচিত, আর সব কিছুকে জনগণের কাছে জিনিসটাকে পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। মিস্টার ঠাকুর। ধন্যবাদ আপনাকে। আমি প্রথম কথাটা হচ্ছে যে এখানে চাঁদাবাজি প্রশ্নে সহিষ্ণু হওয়ার, টলারেন্ট হওয়ার কোনো পথ নাই। প্রথম কথা হচ্ছে আমি এক বিন্দুও চাঁদাবাজি আমি সহ্য করি না, প্রথম কথাটা হচ্ছে। আমি আপনাকে বলি যে এই ক্ষেত্রে মরহুম আবদুল্লাহ আল নোমান সাবেক মন্ত্রী, তার একটা গত বছর এই 25 ফেব্রুয়ারি প্রথম দিকে তার একটা কথা আছে, আমাকে বলে যে বাংলাদেশটা চাঁদাবাজি মুক্ত করা যাবে না। ওনার একটা আইডিয়া হলো যে আমাদের সোশ্যাল ফ্যাব্রিক্স অ্যান্ড মরাল ফ্যাব্রিক্স, যেটা যে গ্রাউন্ড লেভেলে কেউই দলীয় মার্কায় নির্বাচন করতেন না, যার ফলে সব দলের সমর্থক মানুষের উপরই তার একটা নিয়ন্ত্রণ থাকতো। তো সেই কারণে এইটা প্রান্তিক লেভেলে যে স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় মার্কায় হওয়ায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই সামাজিক ঐক্যটাকে ফিরিয়ে আনতে হবে, সামাজিক ঐক্যটা যদি ফিরিয়ে আনা যায়, তাহলে এই ক্ষেত্রে একটা সামাজিক প্রতিরোধের মাধ্যমে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুর্নীতি রোধে কি করা যায়। দুর্নীতি রোধে এটা স্লোগান না, দুর্নীতি রোধে আমাকে আগে দেখাতে হবে যে আমি এই ব্লেজারটা কত টাকা দামের পড়ছি আর আমার আদৌ সঙ্গতি আছে কিনা। আমার মা যেমন ছোটোবেলা 2টা কাঁচামরিচ নিয়ে আসতে বাসায় জিজ্ঞেস করতো এটা কার কাছ থেকে এনেছো। আমার ছোটোবেলায় এইরকম, আমি আমার চাচার বাড়ি থেকে আসার পথে এই ছোটো এইরকম কালো কাঁচামরিচ বারান্দায় দিয়ে আছে, তো আমি 2টা কাঁচামরিচ নিয়ে আসছি। আম্মা আমাকে মোটামুটি 2টা পিটুনি দিয়ে ব্যাট ছিল আমার মার, তো এটা দিয়ে বলছে যে এটা কার দিয়ায়। তো যাদের বাসার ওনাদেরকে গিয়া যখন আমি বলছি, আমি কাঁদতে গেছি যে আমি আপনাদের কাছ থেকে 2টা কাঁচামরিচ পেরে নিয়ে গেছিলাম, এরকম আম্মা মারছে, এটা দিয়ে যেতে বলছে। ওই মহিলা আমাকে সাথে নিয়ে আসছে, আইসা আমার মাকে, আমার ভাতিজা এইরকম একটা কাঁচামরিচ নিয়ে এসে তুমি এর জন্য মারছো। আমি আমার মার গল্পটা বললাম না, আমি বলছি প্রধানমন্ত্রী যিনি হবেন, প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তার ঠিক ওই রকম আমার মা যেমন 2টা কাঁচামরিচ কোথার থেকে এনেছো এটা জিজ্ঞেস করেছেন। জিয়াউর রহমান যেমন জিজ্ঞেস করতেন, জিয়াউর রহমান চট্টগ্রামের ডিসি ছিলেন ওই সময়, তো চট্টগ্রামে জিয়াউর রহমান চট্টগ্রাম ভিজিটে গিয়েছেন। তো মোটামুটি গরমের দিন, এই ফেব্রুয়ারি মার্চ হবে, তো এরকম সবাই ব্লেজার, নতুন ব্লেজার ভাই পরে নাকি দাঁড়াইছে। তো ওই ডিসি সাহেব আমাকে গল্প বলতেছেন, তো জিয়াউর রহমান নেমে যখন সালাম দিচ্ছে যে এই স্যুটের দাম কত। এরপর একজনকে জিজ্ঞেস করেন আপনারা তো ভারী সুন্দর, খুবই সুন্দর, কোথা থেকে বানিয়েছেন। ডিসি বলল পেছনে আমরা এর পরে যারা ছিলাম ব্লেজার খুলে টাই খুলে ওই অনেক দূরে যে ছিল কি বলে অর্ডারলি পিয়ন, এদের হাতে ফেলে দিছি যে এটা সামলা। প্রেসিডেন্ট এসে যখন ডিসিকে জিজ্ঞেস করবে আপনার এটার দাম কত, তো আমি আপনাকে বলি যে আমাদের প্রধানমন্ত্রী খুব সাদাসিধা কাপড় চোপড় পরছেন, পরিধানে সাদাসিধা, খাবার দাবারে ওই রকম ওই খাদ্যবিলাসী নন। এটা বাবার কাছ থেকে পেয়েছেন, মার কাছ থেকে পেয়েছেন। এটা বাংলাদেশের জন্য আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো সেই পথে যদি হাঁটেন আমাদের জন্য ভালো, আমরা তো এটা চাই। তবে দুর্নীতি রোধে প্রেসিডেন্ট জিয়া যে পথগুলি অবলম্বন করতেন আপনি সেই পথগুলি অবলম্বন করবেন, এটা আমার বক্তব্য। আরেকটা হচ্ছে যে ভাই যে আপনার
যেটা বললেন, প্রিন্স ভাই বললেন যে সাম্প্রদায়িকতা, ইটস এ মেসেজ। আমি আপনাকে বলতেছি, আমি বরিশালের আগুলজারাতে গিয়েছিলাম। সেখানে গৈলা ইউনিয়ন নামে একটা ইউনিয়নের ইলেকশনের আগে খুব সম্ভবত 6 ফেব্রুয়ারি। তো ওইখানে সব ম্যাক্সিমাম হলো খ্রিস্টান এবং হিন্দু, বা খ্রিস্টান থেকে কনভার্টেড হিন্দু, হিন্দু থেকে কনভার্টেড খ্রিস্টান। এরা 5টা গ্রাম পুরোটাই খ্রিস্টান হিন্দু অধ্যুষিত, জহিরুদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা। আমাকে উনি পরিচয় করে দিলেন যে মুশাররফ আহমেদ ঠাকুর। তো এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আমরা কয়েক পুরুষ আগে আমরা কনভার্টেড মুসলমান, এবং আমরা ব্রাহ্মণ থেকে মুসলমান আমাদের ফ্যামিলি। তো অনেকে আমাকে দাঁড়াইয়া একেবারে, যেটা না ওইটা হিন্দুদের ব্রাহ্মণদেরকে নমস্কার করে আলাদা একটা স্টাইল আছে, আপনাকে এমনি বলে আর ওরা এমনি বলে। আচ্ছা, তো আমাকে নমস্কার করলো, আমি কনভারসেশনাল ডায়ালগ টাইপে আমি করলাম, বক্তৃতাটা করলাম। আমি জিজ্ঞেস করলাম আপনারা আগে নৌকা মার্কায় ভোট দিতেন? বলতে হ্যাঁ দিতাম। এখন দানের শীষে যে ভোট দেবেন জহিরুদ্দিন স্বপনকে, আপনারা এটা কি কোনো ভুল হবে? আর উত্তর দিচ্ছে না। অবশ্যই না, কোনো ভুল হবে না। কারণ ক্যালকাটার মানুষ, মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা একসময় কংগ্রেসকে ভোট দিতেন, এরপরে বামফ্রন্টকে ভোট দিতেন, এরপরে এখন তৃণমূলকে ভোট দেন। মন্দিরের দরজা কি চেঞ্জ হয়ে গেছে? মন্দিরের প্রতিমা কি চেঞ্জ হয়েছে? বলছে না। তাহলে আপনার ধর্ম বিশ্বাসের সাথে রাজনীতিকে একটু আলাদা বিষয়টা। আপনি এখানে অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার নিরাপত্তা সব কিছুকে আপনি বিবেচনায় নেবেন, নিয়ে মিলছে আপনি জহিরুদ্দিন স্বপনকে এবার ভোট দেবেন। জহিরুদ্দিন স্বপন যদি এটা কন্টিনিউ করেন আপনাদের সাথে, তাহলে আপনারা কন্টিনিউ করবেন, অবশ্যই কন্টিনিউ করবেন। তো আমার কথাটা হচ্ছে যে আমার যে সম্প্রদায়েরই মানুষ হোক, সে মাথা উঁচু করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, এইটা তার অধিকার। এই নাগরিক অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। সরকার সময় প্রধানমন্ত্রী এই দিকে নজর দিবেন। আমি তাদেরকে বলছি, আমরা আপনাদেরকে কি দিতে পারবো না পারবো এটা জানি না। জহিরুদ্দিন স্বপনকে নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা মন্ত্রী বানাবেন, এবং আমি বলবো তিনি আপনাদের মাথা উঁচু করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে যেন হাঁটতে পারেন, এই অধিকার যেন তিনি নিশ্চিত করেন। এরপরে অন্যান্য যে দাবি আছে সেগুলি ছোট ছোট দাবি। একটা দিঘির অর্ধেক সরকারি, অর্ধেক পঞ্চায়েত, মানে অর্ধেক জনগণের। এটা বলছে যে যদি এটা ডাক হয়ে যায়, এরা মাছটা এমনভাবে মারে আমরা আর 1 মাস 2 মাস পানিই ব্যবহার করতে পারি। তো এইটা আমি বলছি, এই ডাকটা এদের যে সমবায় একটা করে দেন, একটা সমবায় সমিতি করে দেন, এদেরকে এটা দেন, 1 মিনিটে এটা সমাধান করতে পারে। তো যাই ওদের একটা মন্দিরের সংস্কার, আমি বলছি এটা কোনো সমস্যাই না ওনার জন্য। এইটুকুন মানুষের দেখেন কোনো প্রত্যাশা কতটুকু। তো আমি বলি সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে মন্দিরও না, আপনার দিঘিও না, ওটা এমনি উনার দায়িত্ব, এগুলো করে দিবেন। আর আপনার মূল দাবি হওয়া উচিত, আমি মাথা উঁচু করে রাস্তা দিয়ে চলবো, বুক ফুলিয়ে চলবো, কেউ আমাকে টিজ করবে না, আমাকে চোখ রাঙা নিরাপত্তা দিবে, আমাকে ট্রল করবে না, আমার রাষ্ট্র নিরাপত্তা, আমার নিরাপত্তা আমার রাষ্ট্র এবং সমাজ এনশিওর করবে। জি, মিস্টার রহিন হোসেন প্রিন্স, নিশ্চয়ই আপনি বলছিলেন যে এই ধরনের দলের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করবার সুযোগ নেই, তারপরও একটা পরিবর্তিত পরিস্থিতি, অনেক দিন একটা কর্তৃত্ববাদী সরকারের অধীনে বাংলাদেশ ছিল, একটা গণতান্ত্রিক পথের যাত্রা শুরু হলো। তো এই জায়গায় এখন এই সরকারের কাছ থেকে আপনি, যদি আমি আপনাকে বলি যে নেক্সট 6 মান্থ আসলে কি প্রত্যাশা করেন, তার কি দেখলে আপনি বুঝবেন যে না তারা কিছুটা লেসন নিয়েছে, কি দেখলে আপনি বুঝবেন যে না তারা কিছুটা অঙ্গীকার যেগুলো করেছে বিভিন্ন আপনাদের সঙ্গে আলোচনার মধ্যে ঐকমত্য যেগুলো হয়েছে সেগুলো ডেলিভার করবার চেষ্টা করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পলিটিক্যাল ইকোনমিক স্ট্যাবিলিটি তারা দেবার চেষ্টা করবে? না, আমি কয়েকটা কথা বলি, আমি একটু ওনার কথার প্রতিধ্বনি করে বলি। আসলেই মানুষের কাছে প্রধান কাজ করতে হবে যে মানুষ যাতে তার মর্যাদা নিয়ে বাঁচতে পারে। সে কিন্তু এই মর্যাদা মানে তাকে আগে খেতে দিতে হবে, নট দ্যাট। উনি যেটা বলেছেন খুবই কারেক্টলি বলেছেন, যার জন্য আমরাও প্রথম দিন থেকে বলেছি যে যেটা আমি 6 মাসে যে কথা বলছেন, প্রথম কাজটা হবে
যেটা হয়তো প্রতীকী বোঝার জন্য শব্দটা বলতেই হয়, মানে বাক্যটা, যে মব সন্ত্রাস নামে যেটা হয়েছে এইটা একেবারেই আর থাকবে না, পরিষ্কার বক্তব্য। এবং সেইটা থাকবে না বলতে আমি বলতে খালি বললে হবে না, যেটা আমরা সাধারণভাবে অনেক দিন ধরে আমরা বলে আসছি, যে রাষ্ট্রের একটা বড় সংকট হয় সেটা হচ্ছে রাষ্ট্রটা যেমন উপরে একটা মাফিয়া চক্র থাকে আর রাস্তায় আর একটা মাফিয়া চক্র। তা আপনি ধরেন উপরে বুঝলাম যে আপনি সিগন্যাল এখন দিচ্ছেন, উনি আর একটু কংক্রিট বললেন যে আপনি বলছেন যে এই জায়গাটা আমি দমন করব, এইখানে আমি জিরো টলারেন্স। তাহলে আপনাকে পরের যে কাজটা করতে হবে আস্তে আস্তে, এটা শুধু রাষ্ট্রের ওই পদাধিকার ওই ক্ষমতা প্রয়োগ না, দলটাকে যদি ওই রকম একটা করতে পারে, যে প্রথম দিকে যেটা হচ্ছে দুই একটা হবে না, আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না, বাস্তবতা আমরা জানি, এগুলো অস্বীকার করার কোনো কারণ নেই, খুব খোলা মনেই কথাটা বলছি। তাহলে তারা আগামী 6 মাসে যদি এটা দেখাইতে পারে যে নিচু স্তর পর্যন্ত মানুষকে মর্যাদা দাও, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি এগুলো স্টপ করলাম, এইটা আমি মনে করি যে প্রথম অগ্রাধিকার যদি তারা এই কাজটা করতে পারে সেটি একটা। দ্বিতীয় আর একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আমরা আজকেই দেখলাম একটা জায়গায়, যদিও এগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়া সব আসলে এটা কারেক্ট কি কারেক্ট না হয়তো যাচাই করতে পারেনি, ধরুন ব্যাংক বিভিন্ন জায়গায় মানে পদ কাউকে বাদ দেয়া কাউকে নেওয়া, এইটা কোনো দলীয়করণ দিয়ে চলবে না, তাহলে তো একই ঘটনা ঘটে গেল। এখন ধরেন আগে অমুক পরিষদ করছে, এখন আরেক পরিষদের সার্টিফিকেট দিয়ে যদি আপনি এটা করতে চান তাহলে না, আপনি তো দলীয়করণের কথা বলছেন। ইভেন দলের লোকেও অনেক সময় সমস্যা নেই যদি লোকটা যোগ্য হয়। আমরা তো আগে দেখেছি যে ব্যাংক অ্যাকাউন্ট নাই তাকেও ব্যাংকের ডিরেক্টর বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক ঠিক, ওই তো ওইটা হয়ে যায় যে ওইটাকে লয়াল লোক চায়, তাহলে তো হবে না। দল বলতে একটা লোক তো সে একটা আদর্শে বিশ্বাস করতেই পারে, কিন্তু আমি বলছি যে যোগ্যতা নাই কিন্তু ওই অর্থে পারে, এই অর্থেই মেনটা দলীয়করণের কথাটা ওই জায়গায় ওইখানে বলা হয়। সেইটা যদি তারা এই কাজটা করতে পারে আমি দেখি এইটা একটা। থার্ড পয়েন্টটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনি কি বলে যে একটা আমাদের এই সময় তো দারিদ্র্যের পরিমাণ বাড়ছে, বেকারত্বটা বেড়েছে, তো অন্ততপক্ষে সব করতে পারবে আমি তা মনে করছি না, কিন্তু ওই পথরেখাটা যদি দেখা যায় যে আমি যে সামাজিক বেষ্টনী যে খাতগুলো আছে বাজেট চলে আসতেছে, খেয়াল করবেন, তাহলে এই সামাজিক বেষ্টনী খাত আমার বরাদ্দটা ঠিক রাখলাম, বাড়ালাম, কিন্তু দুর্নীতিমুক্তভাবে যাদেরকে প্রয়োজন সেই জায়গাটা আমি দেওয়ার কাজটা করতে পারবো, এইটা একটা বড় চ্যালেঞ্জ আসবে। আমি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির পথে আগাতে পারলাম, এই কাজটা হবে আমার বিবেচনায় একটা অন্যতম কাজ। আর এই কাজের একটা বড় কাজ হবে যেটা আমরা দেখলাম এইখানে আমাদের অর্থ পরিকল্পনা একই দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে উপদেষ্টা হিসেবে এইখানে নিয়োগ দেওয়া হয়েছে। তা আমরা জানি এনারা মুক্তবাজারের ফ্রেমওয়ার্কে এই কাজটা করবেন, কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যেও যতটুকু জনগণের স্বার্থ, জনগণ বলতে আমি সাধারণ মানুষ বলছি, সেই স্বার্থের কাজের যদি কতগুলো দৃষ্টিভঙ্গি, এইটা করাটা খুব জরুরি। তার মানে অর্থনীতির যে সংকট সেটা পুনরুদ্ধারের পথে তিনি কি যাত্রা করছেন, এই কাজটা করার একটা থাকবে। আর আমরা মাঝে একটু আলোচনা করেছি, আমি ওই লাস্ট আমার পয়েন্ট এইটাই, যেহেতু একটা নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন, আমরা যদি সেই জায়গাটা নিশ্চিত করতে পারি যে স্থানীয় সরকার নির্বাচন তারা স্থানীয় উন্নয়নের কর্মকাণ্ড করবে, জনগণকে ইনভলভ করা, আমি যতটুকু শব্দ বুঝেই বলছি সেই কাজটা করবেন। আর পার্লামেন্ট মেম্বাররা আইন প্রণয়ন সহ ওই জায়গায় থাকবেন, জমিদারত্ব তারা করছেন না, ওই জিনিসটা তারা জনগণের কাছে অন্ততপক্ষে শো করতে পারবেন। আমি বলছি 6 মাসে এই পথরেখাটা যদি করতে পারি এটি দেখবেন। আরেকটা কাজ, আরও দুইটা ছোট কাজের মধ্যে একটা বলি, দেখেন ইউনূস সরকার উনিও শুরুতে বললেন যাওয়ার সময় দীর্ঘ অনেকগুলো অধ্যাদেশ এবং অনেকগুলো আপনার চুক্তি করে গেছেন, এইটা ভয়াবহ ঘটনা। এইটা কিন্তু ইচ্ছা করলে আমি জানি, এটা আমি বলছি, ধরেন আমি বক্তৃতার ভাষা আর এখানে এক ভাষা বলছি না, ইচ্ছা করলেও কালকে আমি বাতিল হয়ে যাবে আমি তা মনে করছি না, কিন্তু সরকারকে এগুলো পুনর্মূল্যায়নের জন্যে টিম করতে হবে স্বচ্ছতার সাথে, জনগণের কাছে যে জনগণ যেটা মনে করে সেইটার উপরে দাঁড়িয়ে তাকে কিন্তু অন্যান্য দেশের সাথে ডিল করার জায়গায় যেতে হবে। তা আমি বলি যে ওনারা যে কথাগুলো করেছেন অঙ্গীকার, এই কাজগুলো যদি করতে পারেন, আর মনে করি বাংলাদেশকে অগ্রসর করতে গেলে যেটা আমরা দুইজনই আলোচনা করলাম, আপনার একটা রাজনৈতিক ট্রেন্ডটাও তাকে সেট করতে হবে যে মুক্তিযুদ্ধটা আমার ভিত্তি, অসাম্প্রদায়িক আমার ভিত্তি, সকল ধর্মের অধিকার নিশ্চিত করে আমরা এই ধরনের পথে আগাবো। মিনিমাম এর যদি একটা ওনারাও, যেমন আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা বলছি, যে গণতন্ত্রের পথে যাত্রা যেমন শুরু করলাম, ওরা 6 মাসের মধ্যে এই ধরনের কতগুলো যাত্রা যদি জনগণকে দেখাতে পারে তাইলে হবে। এইটা যদি না হয় আমার ধারণা 6 মাস পরেই জনগণের অন্য মেজাজ কিন্তু আমরা দেখতে পাবো। ঠাকুর, দেখুন আমি বলি যে আমি কতগুলো প্রত্যাশাকে অ্যাড্রেস করছি, সেটা হচ্ছে সংস্কার
একসময় 2011 যারা সংস্কার নিয়ে কাজ করেছিলেন, এই কাজটা একসময় গালিতে পরিণত হলো, সংস্কারবাদী। ঠিক আছে? তো আমি মনে করি যে এইবার আলী রিয়াজরা যে কাজটা করেছেন, যেভাবে রাষ্ট্রকে পেঁচে ফেলছিলেন, তো এটা তো মহা একবার সাংঘাতিক ব্যাপার। একজন মুরব্বী মানুষ বলছেন যে সংস্কার হলো এইরকম যে আমি মারা যাওয়ার পরে এই যে বাসের মধ্যে আমাকে বিধে রেখে দিস 3 রাস্তা মোড়ে, যাতে সবাইকে আবার ধরে নিয়ে যায়। তো আলী রিয়াজ এরা যে কাজটা করেছেন, এটাতে তাদের ইল মোটিভটা, সবথেকে বড় সমস্যা হচ্ছে ম্যানসরিয়া, দুষ্টু মন অথবা ইল মোটিভটা খুব। তো আপনি দেখবেন যে এই যে গণভোট যে করালেন তারা, আপনি কি গণভোটের এই যে জুলাই সনদ আপনারা পাশ করে, জুলাই সনদ যারা লিখলেন, পাশ করলেন, 25টা পার্টির 50 জন, 50 জনের মধ্যে 30 জন কি এই পার্লামেন্টে আছে? 30 জন নাই, নাম্বার 1। ওনারা অবশ্য স্বাক্ষরই করেননি। নাম্বার 2 হচ্ছে, দেখুন আমার 2/3 মেজরিটি সংবিধান সংশোধন করতে লাগে 142 অনুচ্ছেদ অনুযায়ী আমার দরকার হচ্ছে 2/3 মেজরিটি লাগবে। আর সেইখানে জুলাই সনদ পাস করতে কিভাবে হবে, সংবিধান সংস্কারটা কিভাবে হবে? যে কোনো একজন সিনিয়র ব্যক্তি সদস্যদের মধ্যে পাস করবে, সভাপতিত্ব করবেন, 60 জনে কোরাম হবে, 31 জনে নর্মাল ইয়াতে কি বলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হবে। তো আমি 2/3 সদস্য দিয়ে আমি পাস করি, আমি সংবিধান সংশোধন করি, আর তোমার সংস্কারের আইডিয়া এত বিশ্বজনীন যে তুমি 31 জন বৈশা বলবা সংস্কার সব গণভোটে পাশ হয়ে এসছে। আমি 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করে আমি আবার গণভোটে দেব, সমস্যা কি? এই 31কে 31 জনকে, এই 25 জনের 50 জন যারা সই করছে, এই 50 জনের মধ্যে তো 30 জনই পার্লামেন্টে আসেনি, তো আমি এটাকে মানবো কেন? অধ্যাদেশ, এই জন্য এটা অধ্যাদেশ আরেক জিনিস, বলছি না ওইটা আদেশটাই তো টোটালটা বেআইনি, আলোচনা তো করতে হবে। আদেশটা টোটালটা বেআইনি, রাষ্ট্রপতিকে দিয়ে যে এটা জোর করে সই, এটা তো বেআইনি করা হচ্ছে, একটা অন্যায় কাজ করা হচ্ছে। এবং এই অন্যায় কাজটার জন্য যদি কেউ প্রসিকিউটেড হয়, তাইলে ডক্টর ইউনূস শুড বি প্রসিকিউটেড, ডক্টর ইউনূস শুড বি অ্যাকিউজ নাম্বার 1। তো এই জন্য আমি আপনাকে বলছি ডক্টর ইউনূস, এবং আমি বলতেছি আজকে যে উনি চলে গেলেন, তারপরে অনেকে বলবে যে আপনি এত নির্দয় হলেন কেন, লোকটা বিএনপির হাতে ক্ষমতা অর্পণ করে গেছে। উনি এমন ঝামেলা পাকিয়ে গেছেন যে ডক্টর ইউনূস, এই যে একটা গণভোট, এটা ভালো ঝামেলা পাকিয়ে গেছেন। এবং আমি এই ঝামেলার থেকে আমি তারেক রহমানকে বলবো যে উত্তরণের পথ কি? উত্তরণের পথ হচ্ছে জনগণের মধ্যে একটা সংস্কারের প্রত্যাশা আছে। তো আপনি প্রথমত আপনার 31 পয়েন্ট দরকার নেই এখন, ম্যানিফেস্টোতে যেগুলো আছে সেগুলো 31 দফা, এটাতে নজর দিবেন। 2, আপনার ইস্তেহার, ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টোকে লাইন টু লাইন ধরে ধরে মন্ত্রীদেরকে কাজ দিয়ে দেন। আমার ম্যানিফেস্টো পুরাটা বাস্তবায়ন হওয়া চাই। আর আমলার সম্পর্কে আমার একটা, উনি তো ওনার পুরোটার কথা বলেন, উনি এটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে বলেছেন যে আমি 30 ভাগও মনে করি আমি করতে পেরেছি, তাহলে আমি সফল মনে করি। আমলাদের সম্পর্কে আমি আপনাকে বলছি যে গত 15 বছরে যে একটা বড় গ্যাপ হয়েছে আমলাদের মধ্যে। হাসিনা তো আপনি এই তার আমলে একবারে ওর দাদা কি করতেন, ওর বাবা কি করতেন, ওর শ্বশুর কি করে, ওর ওয়াইফ কি করে, এইটা বেচে আমরা নিয়োগ দিয়েছে, প্রমোশন দিয়েছে। তো এইগুলোর মধ্যে যাদের দুষ্টু মানুষ পাওয়া যাবে, আমার মতে দ্রুত এদের সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে দলীয়করণ, আমার কমিউনিস্ট পার্টির ভাই দলীয়করণ বললো কিনা এতে কিছু আসে যায় না। এই জামাতে ইসলামী বলল ওর তাজুলকে কেন পাল্টাইছে, ওর তাজুলকে কেন পাল্টাইলো, তাজুল বলবে যে
মববাজি বলবেন না, ওনার অনুষ্ঠানে বলছে মব বলবেন না, এটা ক্ষুব্ধ জনতার মতের বহিঃপ্রকাশ। এইগুলোকে বদলাইয়ে ফেলতে হবে দ্রুত, এই কাজগুলি করে ফেলতে হবে। করে আমি মনে করি জনগণের সংস্কারের প্রত্যাশা, এটাকেও আমাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা শব্দ খালি একটু বলি, ছোট করে সেটা হচ্ছে একেবারে ছোট, কারণ ওই যে কাজের মধ্যে ওইটা আমি জেনারেলি মানুষের মর্যাদা বলেছি, কিন্তু একটা জরুরি কাজ হচ্ছে, দেখেন আমাদের নির্বাচন অংশ নিয়েছে ঠিক, কিন্তু পার্টিসিপেটরি হয়নি, এটা অস্বীকার করার কিছু নেই। 5ই আগস্টের পর অজস্র মামলা, মানুষের কিন্তু অনেক অধিকারহীনতা হয়েছে, এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন এগুলো যাচাই বাছাই সাংবাদিক করা সহ হবে। অনেকে জেলে আছেন, এটা মনে রাখা দরকার, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ জেলে আছেন। এই জায়গায় আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, আমি ওইটাকে পজিটিভ দেখি। 5ই আগস্টের পরে এই সব কিছু মানে এগুলো ওই মর্যাদার মধ্যেই, এই মূল্যায়নটা করার মধ্য দিয়ে যে বিভক্তিটা এই সময় ঐক্যের কথা ছিল যেটা হয়েছে, সেই ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনতে হবে আমার ভিত্তি ঠিক রেখে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রহিন হোসেন প্রিন্স এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি সরকারের সামনে চ্যালেঞ্জ কী, করণীয় কী, যাত্রাটা কেমন হলো সেগুলো নিয়ে তারা বলেছেন। দুজনই একটা সমস্যার কথা বলেছেন, একমত, সেটা হচ্ছে যে উগ্রবাদের সমস্যা বা সাম্প্রদায়িকতার সমস্যা, এটাকে মোকাবেলা করতে হবে এবং এর একটা রাজনৈতিক দিক আছে এবং সেই রাজনৈতিক দিকটা বাংলাদেশের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে উঠতে পারে আগামী দিনে, সেটা মাথায় রাখবার কথা বলেছেন। দেশের প্রতিটি মানুষ যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে এবং তার নিরাপত্তা নিশ্চিত হয়, সে কোন ধর্ম, বর্ণ, গোত্রে সেটি যেন বিবেচ্য বিষয় না হয়, সবাই যেন সমান মর্যাদাবান। এবং একই সঙ্গে যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সেটা হচ্ছে যে সন্ত্রাস, লুটপাট এবং দুর্নীতি, এর বিরুদ্ধে একেবারেই জিরো টলারেন্স। আমার এক অতিথি তার মায়ের কথা বলেছেন, আমরা প্রধানমন্ত্রী পিতার কথা শুনেছি, তিনি কিভাবে চালিয়েছেন সেটা বলেছেন। আমি কয়েকদিন আগে আমার নিজস্ব ব্লগে বলেছি যে আমার স্কুলের হেডমাস্টার বেত নিয়ে ঘুরতেন, সবাই তাকে রেসপেক্টও করতেন, আবার ভয়ও পেতেন। তো প্রধানমন্ত্রীর কাছে জনগণ যেন তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এমন জায়গায় নিয়ে যাবেন এবং তার সহকর্মীরা যেন তাকে একই সঙ্গে সম্মানও করে এবং ভয়ও পায়। ওই ভয়টা কিন্তু তৈরি করতে হবে। ভয় সবসময় খারাপ জিনিস নয়, তারা যেন মনে করে যদি তারা কোনো বিচ্যুত হন সেখানে তাদের ওই দায়িত্বে আর অন্তত প্রধানমন্ত্রী রাখবেন না। এই ভয়টা যদি তিনি শুরুর দিকে ধরিয়ে দিতে পারেন, সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, তাহলে শাসনের বিষয়টা অনেক সহজতর হবে এবং সুশাসন বলতে যেটা আমরা বুঝি সেটা তো দেখতে পাবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।